তো প্রিয় দর্শক, আমরা আবার আলোর ব্যবস্থা করতে পেরেছি, যার কারণে আবার আপনাদের মাঝে আসতে পেরেছি। তো অনেকে যুক্ত হয়েছিলেন, তো যাই হোক লাইভ থেকে বেরিয়ে যাওয়ার কারণে সবাই বিচ্ছিন্ন হয়ে গেছেন। তো আশা করি সবাই আবার যুক্ত হবেন। যুক্ত হয়ে আমাদের আজকের যে আলোচ্য বিষয়, এই আলোচ্য বিষয় নিয়ে সবাই আপনারা এই যে আমাদের যে বাংলাদেশ, এই বাংলাদেশে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এই সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশের যে রাজনৈতিক দল, বাংলাদেশের সাধারণ মানুষ, তাদের যে চিন্তা চেতনা, এগুলো আমরা বিশ্লেষণ করব। পাশাপাশি যেটি হচ্ছে সেটি হলো যে এই যে রাজনৈতিক দলের যে বিএনপি জামাত জোটের যারা অনুসারী আছেন, তো আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের নেতাদের মধ্যে কথার লড়াই চলছে, আর সেই কথার লড়াইয়ের প্রভাব আপনাদের মধ্যেও আসছে। তো আপনারা যুক্ত হতে পারেন, আপনারা যুক্ত হয়ে আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন। আপনারা কমেন্টসে আপনাদের মতামত জানাবেন, সেই কমেন্টস ধরে আমি কথা বলবো। সেই কমেন্টসের উপরে আবার আপনারা কথা বলতে পারবেন, আবার আরেকজন কমেন্টস করবে, সে কথা বলবে। এই যে কথা বলা, এই কথা বলাটাই মূল উদ্দেশ্য আমাদের, যে আসলে যুক্তিতর্ক রাজনীতি, যদি আপনি গণতান্ত্রিক রাজনীতির কথা বলেন, তাহলে জিল্লু ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আমার প্রিয় বড় ভাই জিল্লু ভাই। আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভাই। জিল্লু ভাই একজন সাবেক সেনা সদস্য, উনি একজন খুবই ভালো মানুষ, উনি একজন সামাজিক মানুষ। উনার বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ৯ নম্বর ১২ বাজার ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে। তো উনি অনেক মানুষের উপকার করেছেন নিজের পকেটের পয়সা খরচ করে। অনেক ভালো লাগে ভাইকে, অনেক ভালো লাগে ভাইয়ের কাজ। তো ভাই সে অসুস্থ, মাঝে মাঝে তার মাথার ভিতরে বিভিন্ন সমস্যা, হাড়ের সমস্যা। তো আমরা ভাইয়ের জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যেন ভাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। তো জিল্লুর রহমান ভাই আমাকে স্বাগতম জানিয়েছে। তো ভাইকে আমি আমার ভালোবাসা জানাই, আমার শ্রদ্ধা জানাই। তো এই যে রাজনীতি, এই যে নির্বাচন, এই নির্বাচন ঘিরে আপনার যে নির্বাচনী ইশতেহার, সেই নির্বাচনী ইশতেহারে ওকে বড় ভাই জিল্লু ভাই অনেক অনেক ধন্যবাদ। সেই নির্বাচনী স্তরে আসলে অনেক কিছু হচ্ছে। বিএনপি বেকার ভাতা দিবে, বিএনপি আপনার কৃষকদের ঋণ মওকুফ করবে, বিএনপি আপনার ফ্যামিলি কার্ড দিবে। এইদিকে আপনার জামাত ইসলামী, জামাত জোট, তারা দুর্নীতি মুক্ত করবে, তারা চাঁদাবাজ মুক্ত করবে, তারা বেকারদেরকে ভাতা নয়, তারা বেকারদেরকে বিনা সুদে ঋণ দিবে, কৃষকদেরকে ঋণ দিবে। এই যে সামনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এই সামনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এর ভিতরে হাদির হত্যাকাণ্ড, ইনকিলাব মঞ্চ, এই যে গতকাল ইনকিলাব মঞ্চের সাথে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে, সেখানে ইনকিলাব মঞ্চের অনেকে আহত হয়েছে। শাহবাগে ইনকিলাব মঞ্চ তারা অবস্থান করে তারা এই যে হাদি হত্যা, এই হাদি হত্যার যে তদন্ত, এটার সাথে জাতিসংঘের সম্পৃক্ততা করার জন্য তারা যে আন্দোলন করছে, তারা যে ন্যায় বিচার দাবি করছে। সামনে নির্বাচন, রাত পোহালে নির্বাচন, আজকে ৭ তারিখ, ১২ তারিখে নির্বাচন। সে নির্বাচনের সেই অবস্থার ভিতর দিয়ে বিএনপি জামাত জোটের ভিতরে কতল লড়াই চলছে। আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানে এই যে বিএনপি জামাত জোটের ভিতরে সংঘর্ষের খবরও আমরা পাচ্ছি। পাশাপাশি বিভিন্ন সংসদীয় আসনে বিএনপি আছেন, বিএনপির বিদ্রোহী প্রার্থীরা আছেন, তারা ফাইট করছেন। আবার এদিকে আওয়ামী লীগ আছেন, তো আওয়ামী লীগের অনেকে বিএনপির দিকে, অনেকে জামাত ইসলামের দিকে, অনেকে আবার কোনো দিকেই নাই, এরকম একটা যে অবস্থা। অনেকে পলাতক আছেন আওয়ামী লীগের। তো এই যে বাংলাদেশ, এই যে আগামীর বাংলাদেশ, আসলে আগামীর বাংলাদেশ আপনি কোন পথে নিতে চাচ্ছেন, আগামীর বাংলাদেশকে আপনি কিভাবে দেখতে চাচ্ছেন? এই যে বাংলাদেশ, আসাদ পাটোয়ারি ভাই খুব ভালো লাগে, আসাদ ভাই খুব ভালো মানুষ। আসাদ ভাই আপনার কমেন্টস, আমার লাইফে আপনার সংযুক্তি সবসময় আমাকে, মানে কি বলবো, আমি আসলে এটা ভাষায় প্রকাশ করা যায় না। আপনার প্রতি আমার যে, আপনি একজন প্রবাসী, আপনি যে দেশের প্রতি আপনার যে ভালোবাসা, সে ভালোবাসাটা আসলে আমাকে মুগ্ধ করে। তো খুব ভালো লাগে। তো আমরা আসলে আসাদ ভাই, এই যে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, এই যে নির্বাচন,
সামনে আপনার রাত পোহালে নির্বাচন, 12 ফেব্রুয়ারির নির্বাচন। এই যে নির্বাচন, এই নির্বাচন ঘিরে এই যে রাজনৈতিক দল, এই যে তারা যে নির্বাচনী ইশতেহার, সেই নির্বাচনী ইশতেহারে জনগণের জন্য সাকিব হাসান বাট দ্য অ্যাকচুয়াল র অপারেটিভ ইজ তারেক রহমান। এখন আসলে বিএনপি যে রাজনীতি, জামাত ইসলামী যে রাজনীতি, আসলে তাদের উভয়েরই খুব কঠিন রাজনীতি। বিগত আওয়ামী লীগ শাসন আমলে বিএনপি এবং জামাতের যে নেতাকর্মী তারা বিভিন্নভাবে তারা সরকারি বাহিনী দ্বারা, আপনার সত্য কথনের জন্য আপনাকে ধন্যবাদ শহীদুল ইসলাম ভাই। শহীদুল ইসলাম ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো লাগে আপনারা আছেন বলেই মূলত আমি এই কার্যক্রমগুলো পরিচালনা করতে উৎসাহিত হই। তো এই যে নির্বাচন পরবর্তী যে বাংলাদেশ, এর ভিতরে আবার একটি প্রসঙ্গ চলে এসছে, আর সেটি হচ্ছে যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি বিএনপির কর্ণধার তারেক রহমানকে তিনি আহ্বান জানিয়েছেন এই যে বিএনপি এবং জামাত তাদের যে নির্বাচনী ইশতেহার, এই নির্বাচনী ইশতেহার নিয়ে আপনার পাবলিক প্ল্যাটফর্মে ডিবেট করা, বিতর্ক করা। তো আসলে এটা আপনারা কিভাবে দেখছেন? এই যে আমার সাথে যারা আপনারা লাইভে সংযুক্ত হয়েছেন, জিল্লু ভাই বলেন, আসাদ পাটোয়ারি ভাই বলেন, সাকিব হাসান বলেন, শাহজামাল ভাই বলেন, এই যে আপনারা যুক্ত হয়েছেন, আপনারা আগে শুভেন্দুকে বার্তা দিন দাদা। শুভেন্দু একটা পাঠ, আমি সঞ্জিত কুমার দে, আমি বাংলাদেশি। তো সেক্ষেত্রে শুভেন্দু সে একজন ভারতীয়, তাকে আমিও যা বলা আপনিও তাই বলা। অতএব আপনি আগে বলেন, সাকিব হাসান ভাই আপনি বলেন, এবং আমরা তো বলবোই, বা আমি তো বলে আসছি, আপনারা এবার বলেন। সরোয়ার হোসেন ভাই মেহেরপুরের বাড়ি। সরোয়ার হোসেন ভাই খুবই ভালো মানুষ। তো সরোয়ার ভাই, আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। তো সরোয়ার ভাই, তাহসিন আলী দাদা, আপনি বিশ্বাস করেন বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই? আসলে বিশ্বাসটা আসবে কর্মের উপর দিয়ে। তো এতদিন ধরে যা হয়েছে, তো এই যে সামনের দিনগুলোতে এই যে নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে আসলে বিএনপি কি আচরণ করবে, জামাত ইসলাম কি আচরণ করবে, সেটা দেখার পরেই তখন আমরা পুরোপুরি ডিসিশন নিতে পারবো যে আসলে কোন দল কার মতো, কোন দল কিভাবে দেশ চালাচ্ছে, কোন দল লুটপাট করছে, কোন দল দেশের উন্নয়ন করছে। এই যে দেখাটা অবশ্যই স্বতঃস্ফূর্তভাবে সবাইকে দেখতে হবে। এই জন্য আপনার সাধারণ মানুষ যাদেরকে বেছে নেবে, তো তারাই যাবে, এটাই গণতন্ত্রের নিয়ম। শাহজামাল ভাই, আমরা কমেন্টে ফিরে যাচ্ছে একটু। তার আগে আমার জিল্লু ভাই প্রশ্নটা একটু দেখি। আমার প্রশ্ন হচ্ছে, বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে জামায়াতের সাথে 5 আগস্ট পর্যন্ত অকৃত্রিম বন্ধু হিসেবে পরিচিত ছিল, বর্তমানে দেখছে আউট অফ ফেস 180 ডিগ্রি, যাকে বলে সাপে নীল অবস্থান। ভেরি গুড, খুব সুন্দর মন্তব্য। হঠাৎ এরকম হওয়ার কারণ কি? তো আমার লাইভে বিএনপি এবং জামাত ইসলামের আপনারা যারা আছেন, আশা করি আমার প্রিয় বড় ভাই ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার 9 নম্বর 12 বাজার ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের জিল্লু ভাই যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আপনারা প্রশ্নটি পড়েন, আপনারা দেখেন মন্তব্যের ঘরে জিল্লু ভাই কি লিখেছেন। এই যে বিএনপি এবং জামাত, এই যে জোট, তাদের বিরুদ্ধে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, হ্যাঁ এই যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণেই কিন্তু আপনার আওয়ামী লীগ একদিকে যেমন বিএনপিকে শত্রু মনে করেছে, অন্যদিকে শত্রু মনে করেছে জামাত ইসলামকে। যার কারণে আওয়ামী লীগ তারা এই যে 15-16 বছর ধরে তারা যেভাবে তারা যে রাজত্ব চালালো, সেই রাজত্বর পরিপ্রেক্ষিতেই তাদের আজকে পালাতে হয়েছে। তারা পালানোর পরপরই হঠাৎ করে রাজনৈতিক দৃশ্যপটে একই দেখা যাচ্ছে, বন্ধু হঠাৎ শত্রু হয়ে গেল। আগে যারা বন্ধু ছিল এখন তারা শত্রু হয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আপনাকে খুঁজতে হবে, এই প্রশ্ন আমাদেরকে খুঁজতে হবে উত্তর। কারণ হচ্ছে আমরা ব্যক্তি স্বার্থের রাজনীতি চাই না, আমরা গোষ্ঠী স্বার্থের রাজনীতি চাই না, আমরা রাজনীতি চাই দেশের স্বার্থে, আমরা রাজনীতি চাই দেশের মানুষের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে। আমরা তেমন রাজনীতি বাংলাদেশে দেখতে চাই। তো আমাদের আবারও ফিরে যেতে হবে একটু কমেন্টসে, সাকিবের কমেন্টস।
আপনার বক্তব্য খুব ভালো লাগে দাদা, নিজের দেশের প্রতি আপনার যে লড়াই, ভালোবাসা রইল। সাকিব, আমি মনে করি যে বাংলাদেশে আমরা যারা জন্মগ্রহণ করেছি আমাদের সবারই দেশপ্রেম থাকতে হবে, আমাদের সবারই দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে, দেশের প্রতি আন্তরিকতা থাকতে হবে। দেশকে ভালো না বাসলে, দেশের মানুষকে ভালো না বাসলে, প্রিন্স পান্নু শাপলাকলি, হ্যাঁ শাপলাকলি, শাপলাকলি যে কলি হোক, আমাদের কাজ করতে হবে দেশের স্বার্থে, আমাদের কাজ করতে হবে জাতির স্বার্থে। হ্যাঁ শাপলাকলি নতুন রাজনৈতিক দল, তো তাদের পারফর্ম দেখাতে হবে, তাদেরকে দেখাতে হবে যে হ্যাঁ তারা জনগণের জন্য তারা কাজ করছে। এই যে জনগণের জন্য কাজ করা, এই কাজ যদি ব্যক্তির স্বার্থে চলে আসে, এই যে আমরা ছাত্রদের যে আন্দোলন, পরবর্তীতে আমরা অনেক ছাত্রদেরকে দেখলাম, বেশ কয়েকজনকে তারা বিভিন্ন চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধের সাথে তারা জড়িয়ে গেছে এবং তারা ব্যবহার করছে এই প্ল্যাটফর্মটাকে, এই ছাত্র প্ল্যাটফর্মটাকে। তো সে জায়গায় গিয়ে আমাদের দেখতে হবে যে এই যে রাজনৈতিক দল, এই যে এত কর্মী, এই যে এত নেতা, আসলে এর ভিতরে দেশপ্রেমিককে, আমাদের দেশপ্রেমিক খুঁজে বের করতে হবে, দল নয়। আমাদের দলের ভিতর থেকে সেই দলীয় আদর্শের ব্যক্তিকে খুঁজে বের করতে হবে। তাহসিন আলী, ডিবেট যদি একবার তারেক রহমান রাজি হয় তাহলে সেই ডিবেট বিএনপির প্রচুর ভোট কমবে, কারণ এমনিতে অনেক উল্টাপাল্টা বলে। ডাক্তার শফিকুর রহমান চরম বুদ্ধিদীপ্ত, তারেক রহমান খেয়ে হারাবে। তো আসলে কার কতটুকু উপস্থিত বুদ্ধি, কার কতটুকু জানা আছে, কার কতটুকু উপস্থাপন করার বিষয় আছে, আসলে এই যে তর্কের ব্যাপারটা কিন্তু আমরা স্কুলে কি দেখেছি যে বিতর্ক অনুষ্ঠান, এই বিতর্ক অনুষ্ঠানে কিন্তু সবাই অংশগ্রহণ করতে পারে নাই। এর ভিতরে কিছু স্টুডেন্ট তারা আগ্রহী হয়ে কেউ পক্ষে কেউ বিপক্ষে গিয়ে আলাপ আলোচনা করেছে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবই একই সিস্টেম, রাজনৈতিকও একই সিস্টেম। তো তেমন জায়গায় গিয়ে এই যে যুক্তিতর্ক, এই যুক্তিতর্কের খেলাটা আসলে এটা মানুষের অনেক কিছুর উপরে নির্ভর করে। তো বিষয়টা হচ্ছে ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন, তিনি যে ইশতেহার নিয়েছেন, বিএনপি ইশতেহার নিয়ে আসছে, সেটা নিয়ে আলাপ আলোচনা করা, যুক্তিতর্ক করা। তো এখন এটা তাদের ব্যাপার। তো আমরা পাবলিক হিসেবে আমরা দেখি, আমরা পাশাপাশি পাবলিকের রিয়াক্ট নেওয়ার চেষ্টা করব যে সাধারণ মানুষ আসলে কি চিন্তা করছে, সাধারণ মানুষ কি চিন্তা করে। তো ধন্যবাদ আব্দুল মালেক ভাই। আব্দুল মালেক ভাইয়ের কমেন্টস, দাদা কেমন আছেন? ভাই আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আপনার পরিবারের প্রতি আমার দোয়া এবং আশীর্বাদ, ভালোবাসা থাকলো। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। শাহজামাল ভাই আমার পরিচিত মানুষ, আমরা একসাথে অনেক সময় পার করেছি। সেই শাহজামাল ভাই সে আমার লাইভে প্রত্যেক দিনই থাকে। শাহজামাল ভাই কি লিখছে, বিএনপি এখন নিজের স্বার্থের জন্য জামাত ইসলামের নামে নানা রকম বাজে কথা বলে। আসলে এই যে বিএনপি বলে, জামাতও কিন্তু ছেড়ে দিচ্ছে না, জামাতও কিন্তু বলছে। তো এই যে বলাটা, এখন আপনি যদি বলেন শাহজামাল ভাই যে বিএনপি তার স্বার্থে বলছে, তাহলে বিএনপি কি বলবে? বিএনপি বলবে যে জামাত তার স্বার্থে এইগুলো বলছে। তো এই যে বলাটা, আসলে এই বলাটা আমাদের হতে হবে যুক্তিতর্কের উপরে, বাস্তবতার উপরে। তো শাহজামাল ভাই আপনাকে অনেক ধন্যবাদ। রাসেল শিকদার, ইনশাল্লাহ রিক্সা বলেন, হাত পাকা বলেন, আপনি মার্কা যেটাই বলেন, মার্কার পেছনের মানুষটাকে আগে দেখতে হবে। যে মার্কার পেছনের যে মানুষটি, সেই মানুষটি বাংলাদেশি কিনা, সেই মানুষটি মেড ইন বাংলাদেশি কিনা, সেই মানুষটির মন মেড ইন বাংলাদেশ কিনা। এই যে মেড ইন বাংলাদেশ যদি বুকে ধারণ না করে, তাহলে আপনি যতই বলেন, রিক্সা বলেন, হাত পাকা বলেন, কোনো কিছুতে কাজ হবে না, আবার সেই ব্যক্তির সাথে রাজনীতি চলে আসবে। তো ধন্যবাদ রাসেল শিকদার ভাই, আপনি রিক্সা নিয়ে লড়েন। যদি সেই রিক্সার যে কান্ডারি, সেই কান্ডারি যদি দেশপ্রেমিক বাংলাদেশি হয়, তাহলে আপনি অবশ্যই লড়বেন। আপনাকে আবারও অনেক ধন্যবাদ। আমরা আরেকটি কমেন্টসে ফিরে যাচ্ছি। আসাদ পাটোয়ারি ভাইয়ের কমেন্টসটা আছে যে রাষ্ট্রীয় ক্ষমতা চিরস্থায়ী করতে কোনো সাম্রাজ্যবাদী দেশের পা চাটা দলকে পরিত্যাগ করে আমার মাতৃভূমি, আমার প্রিয় দেশ, আমার সোনার বাংলায় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যে বা যারা নেতৃত্ব দিতে পারবে তাদেরকে ভোট দেওয়া উচিত। অফকোর্স এটাই তো। তবে এখন আমাদেরকে জনগণের ভোট নিতে হবে, জনগণের সাপোর্ট। জনগণ যাকে নির্বাচিত করুক সে দলই ক্ষমতায় যাবে। এই দল ক্ষমতায় যাওয়ার পরে এখন আমরা যারা
দেশকে ভালোবাসি, দেশের সাধারণ মানুষকে ভালোবাসি, আমাদের মূল কাজটি হবে যে ওই দল তারা দেশের পক্ষে কাজ করছে কিনা, দেশের স্বার্থে কাজ করছে কিনা। তারা যদি দেশের পক্ষে এবং তারা যদি দেশের স্বার্থে কাজ করে তাহলে অবশ্যই তাদের সমর্থন, তাদের সাপোর্ট আমাদের থাকবে। কিন্তু তারা যদি দেশের স্বার্থে কাজ না করে, তারা যদি ব্যক্তি স্বার্থে কাজ করে, তাহলে তখন আমাদের সমর্থনটা ওইভাবে থাকবে না। কারণ আমরা সমর্থন করব তাকেই যে দেশপ্রেমিক, যাদের হৃদয়ে মেড ইন বাংলাদেশ, যাদের কর্মে মেড ইন বাংলাদেশ। এই যে মেড ইন বাংলাদেশ, আমরা চাই আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় মেড ইন বাংলাদেশ। আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় যদি মেড ইন বাংলাদেশ যদি রাষ্ট্র ক্ষমতা আসতে পারে, তাহলে আমি মনে করি এই যে দুর্নীতির বাংলাদেশ, এই যে বিচারহীনতার বাংলাদেশ, এই যে অনিয়মের বাংলাদেশ, এই যে টাকা যার সব তার, এই যে বাংলাদেশ, যে বাংলাদেশে এখন সবাই টাকার পিছনে ছুটছে, সবাই টাকার পিছনে ছুটছে, সবার টাকা দরকার, সবার টাকা দরকার, সবাই হাজার হাজার কোটি কোটি বছর পৃথিবীতে বেঁচে থাকবে, মোটেই না। এই পৃথিবীতে আপনার আমাদের অবস্থান মাত্র কিছু বছরের। অতএব আমাদের সবাইকে সৃষ্টিকর্তা ডাকে, সেই আমি যাব জমের হাতে, যারা মুসলমান সম্প্রদায়ের আছেন তাদের জান কবজ করবে আজরাইল। তো এই যে আজরাইল এবং জম, এই আজরাইল হাত থেকে যেমন মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা রেহাই পাবে না, তেমনি আমাদের যে জম বলা হয় সেই জমের হাত থেকেও আমরা রেহাই পাবো না। অতএব এই যে টাকা কামানোর প্রতিযোগিতা, আজকে দেখেন আপনি বাংলাদেশে যে সমস্ত সরকারি সেক্টরগুলোতে আছে, যেখানে সাধারণ মানুষ সেবা পাবে, যেখান থেকে দেশ উন্নয়ন হবে, এই জায়গাগুলোতে ওপেন টাকার লেনদেন, ওপেন টাকার লেনদেন। ইভেন চাকরির ব্যাপারে আসেন আপনারা, এই যে চাকরি নিয়ে, এই যে পোস্টিং, আপনারা চিন্তা করেন চাকরি তো একটা বিষয়, আবার পোস্টিং, সেখানেও আবার টাকা। এই যে টাকার খেলা, এই টাকার খেলাতে এখন সবাই টাকা চায়, সবাই টাকা চায়, সবার টাকা দরকার, সবার কোটি 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 টাকার দরকার। টাকা দিয়ে সবাই টাকার উপরে, টাকা দিয়ে সবাইকে তারা টাকা নিচে থাকবে। তো যাই হোক, এখন আমরা সাধারণ মানুষ, আমরা চাই পরিশ্রম করে, আমরা সৎভাবে, আমরা ইনকাম করে আমরা যেমন চলবো, আমাদের পরিবার চলবে, পাশাপাশি বাংলাদেশের আরো যারা আছে সাধারণ মানুষ সবাই চলবে। এই যে বাংলাদেশ, এই বাংলাদেশের যে আইন, বাংলাদেশে এত আইন পৃথিবীতে কোথাও নেই, এত আইন বাংলাদেশে, শত শত আইন। কিন্তু দুঃখের বিষয়, আইনগুলো থেকে সাধারণ মানুষ, গরিব মানুষ এরা সুবিধা পায় না। এই আইনগুলো থেকে সব সুবিধা পায় টাকাওয়ালা ধনী ব্যক্তিরা। এই আইনের ফাঁক ফোকর দিয়ে এরা বিভিন্ন ধরনের অকাম কুকাম করে এই আইনের ফাঁক ফোকর দিয়ে এরা বেরিয়ে যায়। কিন্তু একটা সাধারণ মানুষ এই আইন থেকে তারা কোনো সুবিধাই পায় না। বরঞ্চ বলা যায় এই আইনের যে সমস্ত কঠিন কঠিন বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোতে গরিব মানুষগুলোকে জড়ে ফেলাই দেওয়া হয়। ঠিক আছে, আইনের সাথে সম্পৃক্ত তদন্ত উকিল টুকিল দিয়ে ব্যাস। তো আমরা এরকম রাষ্ট্র চাই না। আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে যে যে অপরাধ করবে সে শাস্তি পাবে। যে রাষ্ট্রে একজন সাধারণ মানুষের যে আইন, একজন সরকারি বড় কর্মকর্তারও সে আইন। আমরা রাস্তায় গেলে কি দেখতে পাই? রাস্তায় গেলে দেখতে পাই আমরা অনেক ক্ষেত্রে, যদিও এখন সাধারণ মানুষ এগুলো মেনে নিচ্ছে না, কিন্তু আওয়ামী লীগ আমলে আমরা দেখছি, একটা সময় দেখছি সরকারি অফিসারদের গাড়ি আপনার মনে করেন যে রং সাইড দিয়ে তারা আগে চলে যাবে, অথচ তারা যে জ্যাম সৃষ্টি করছে। ঠিক আছে, এখন করলে তো পাবলিক ধরে পিটাবে, কারণ সরকারি কর্মচারীকে পাবলিক এখন এমনি দেখতে পারে না। ঠিক আছে, ওদের প্রতি এমনি মানুষ মানে সেই আর কি। তো যাই হোক, সবার শুভবুদ্ধিদায় হোক। এই যে ঘুষ দুর্নীতি, ঘুষ খাওয়া বন্ধ করেন, ঘুষ খাওয়া বন্ধ করেন, নিজেকে পরিবর্তন করেন। ঠিক আছে, পরিবর্তন করলে বাংলাদেশ পরিবর্তন হবে। আর যারা সাধারণ মানুষ আছে, আপনারা যারা সচেতন আছেন, আপনাদের কাজ হবে তাদের বোঝানো। তো আমাদের কমেন্টসে ফিরে যেতে হবে। এমডি ইব্রাহিম ভাই, নমস্কার দাদা, কেমন আছেন? দুবাই থেকে দেখছি। ইব্রাহিম ভাই, ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। দুবাই থেকে আপনি সঙ্গে আছেন জানতে পেরে খুবই ভালো লাগলো। আপনাকে আমি আবার হাজার হাজার লক্ষ লক্ষ ধন্যবাদ জানাই। মুকাব্বির আলী, গণতন্ত্র দুর্বল হলে যে কোনো দেশের
সংখ্যালঘুরা আক্রান্ত হয়, এটাই স্বাভাবিক, যা আমার দেশ ভারতও হয়। তাই গণতন্ত্রকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে, এগিয়ে আসতে আহ্বান করুন। পচা মন মানসিকতা সম্পন্ন মানুষ সব দেশেই আছে, যা আমাদের দেশেও আছে। সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রেখে শিক্ষার আলো ছড়িয়ে এই নিম্ন রুচির মানুষগুলোকে পেছনে ঠেলে দেওয়া সম্ভব বলে আমি বিশ্বাস করি। অতি চমৎকার মন্তব্য আপনার, খুবই ভালো লেগেছে আমার। শুধু আমার না, সবারই মন্তব্যটা ভালো লাগবে, কারণ আপনার মন্তব্য খুবই শিক্ষণীয় মন্তব্য। এই যে গণতন্ত্র, আসলে গণতন্ত্র সবাই মুখে মুখে বলে গণতন্ত্র, কিন্তু কার্যক্ষেত্রে গণতন্ত্র প্রয়োগ কেউ করে না। বাংলাদেশে একটা আইন আছে 54 ধারা। এই 54 আইন অনুযায়ী পুলিশ যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে যেতে পারে সন্দেহভাজন হিসাবে। অথচ এই 54 ধারা ইতোপূর্বে আমরা দেখেছি যে রাজনৈতিক দলই তারা নির্বাচনে আসছে, নির্বাচনের আসার আগে তারা বলেছে যে আমরা নির্বাচিত হলে 54 ধারা উঠিয়ে নেব, ঠিক আছে। বাট এই রাজনৈতিক দলগুলো তারা নির্বাচিত হয়ে সরকার গঠন করার পরেও তারা 54 ধারাটাকে ব্যবহার করেছে। কিভাবে ব্যবহার করেছে, কি জন্য ব্যবহার করেছে? তাদের বিরোধী যে রাজনৈতিক প্রতিপক্ষ আছে তাদেরকে ঘায়েল করার জন্য এই 54 ধারা ব্যবহার করা হয়েছে। তো আসলে যে গণতান্ত্রিক ব্যাপারগুলো, এই গণতান্ত্রিক ব্যাপারগুলোর মন মানসিকতা, এগুলো অনেক কঠিন বিষয়। তবে এই গণতন্ত্র ছাড়া মুক্তির কোনো উপায় নেই। বর্তমান যে সময়, বর্তমান প্রযুক্তির যে সময়, এই সময়ে গণতন্ত্র ছাড়া সাধারণ মানুষের মুক্তির আর কোনো উপায় নেই। গণতন্ত্রই একমাত্র শাসন ব্যবস্থা যেখানে জনগণই সরকার, সরকারি জনগণ। অর্থাৎ এই গণতন্ত্র জনগণই সরকার, আবার এই গণতন্ত্রে সরকারি জনগণ। কারণ সরকার যে কোনো সময় জনগণ হয়ে যাবে, আবার জনগণ যে কোনো সময় একটা দলকে সরকার বানিয়ে দিবে। আর গণতন্ত্রে বিরোধী দল সবসময় ছায়া সরকার হিসেবে কাজ করে, বিরোধী দল ছায়া সরকার হিসেবে কাজ করে। বিরোধী দল যে কোনো সময় সরকার হয়ে যেতে পারে। সরকারি দল তারা যদি অগণতান্ত্রিক কাজ করে বা তাদের দ্বারা যদি দেশের উন্নয়ন না হয়, তাদের দ্বারা যদি দেশের যদি অবনতি হয়, তাহলে যে কোনো সময় বিরোধী দল তারা জনগণের মাধ্যমেই, নির্বাচনের মাধ্যমে, গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে তারা সরকারি দল হয়ে যাবে, আর সরকারি দল বিরোধী দল হয়ে যাবে। এই যে গণতান্ত্রিক বিষয়গুলো, এই গণতন্ত্র যদি রাষ্ট্রে, সমাজে, পরিবারে যদি প্রয়োগ করা হয়, তাহলে এর ফল সবাই ভোগ করতে পারবে। লুকমান হোসেন, মাই ডিয়ার ভাই, লুকমান খুব ভালো ছেলে। তো লুকমান, আমি ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। তো লুকমান সে সিঙ্গাপুর, কাতার প্রবাসে থাকে। সে এটাকে সিঙ্গাপুর, এখন কাতারে আছে। সে আমার গ্রামের ছেলে, আমার পাশের গ্রামে বাড়ি তার, আমাদের বাড়ি একই থানাতে। সে খুব ভালো ছেলে, তার মন মানসিকতা অনেক ভালো। সে দেশের মানুষের জন্য সে চিন্তা করে। ইতোপূর্বে আমাদের একটা সামাজিক সংগঠন ছিল, ওই যে আমাদের জিল্লু ভাই আছেন, জিল্লু ভাইও সেই সংগঠনের একজন কর্ণধার ছিলেন। তো লুকমান সে প্রবাসী হিসাবে সে এলাকার গরিব মানুষের জন্য সে আর্থিকভাবে সহযোগিতা করেছে। এই যে মন মানসিকতা আপনারা দেখেন, লুকমান সে কিন্তু প্রবাসে থাকে, বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে সে প্রবাসে থাকে, দেশ ছেড়ে, দেশের মাটি ছেড়ে, পরিবার ছেড়ে। তারপরে কিন্তু তার গ্রামের মানুষের প্রতি টান আছে, তার গ্রামের মানুষের প্রতি টান আছে বলে কিন্তু সে সেখান থেকে সে আর্থিকভাবে গ্রামের মানুষকে সে সহযোগিতা করার চেষ্টা করেছে, এবং সে তার সামর্থ্য অনুযায়ী সে দিয়েছে, যেটা সে ভুক্তভোগী পরিবার তারা পেয়েছে। এই যে আমাদের জিল্লু ভাই, এই যে জিল্লু ভাই যে পকেটের পয়সা খরচ করে এলাকার এই যে লুকমানের মতো যারা বিদেশ থেকে এলাকার গরিব অসহায় মানুষের জন্য যারা আর্থিকভাবে সহায়তা করেছেন, জিল্লু ভাই, সে জিল্লু ভাই সহ আরো বেশ কয়েকজন ছিল, তবে জিল্লু ভাই ছিলেন মেন। কারণ জিল্লু ভাই তত্ত্বাবধানে সবকিছু চলেছে, জিল্লু ভাইয়ের কথা মতোই বা নির্দেশ মতো সবকিছু চলেছে, প্ল্যানিং মতো চলেছে। তো যাই হোক, তো এই যে দেশের প্রতি টান, দেশের মানুষের প্রতি টান, গ্রামের প্রতি টান, এইটাই দেশপ্রেম। আপনি যেখানেই থাকেন, আপনার গ্রামের একজন গরিব অসহায় মানুষ
আর সে যদি খারাপ অবস্থায় থাকে, সে যদি রোগাক্রান্ত অবস্থায় থাকে, তাহলে এই যে আপনার মন তাকে কিছু সাহায্য করার জন্য, এটাই কিন্তু দেশপ্রেম, এটাই মানুষের প্রতি ভালোবাসা। তো আমাদের কমেন্টসে ফিরে যেতে হবে। আমরা কাতারের ইব্রাহিম ভাইয়ের ইয়াটা দেখি, কমেন্টসটা দেখি। দাদা, আমার প্রশ্ন হলো 5ই আগস্টের পরে ভারত কেন বাংলাদেশের পেছনে লেগেছে? কলকাতার সাথে আমাদের একটা ভালো সম্পর্ক ছিল, এই বিজেপি সরকার সব শেষ করে দিচ্ছে। আসলে বিষয়টা হচ্ছে যে ভারত এবং বাংলাদেশ, ভারত এবং প্রতিবেশী দেশ, এবং একটা সময় এই দুটো দেশ একই ছিল। পরবর্তীতে রাজনীতির বিভিন্ন খেলায় আমরা পাকিস্তানে যাই, পাকিস্তান থেকে আবার আমরা স্বাধীন হয়ে যাই। তো আমাদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতার সময় থেকে ভারত বাংলাদেশের সাথে বিভিন্ন সম্পর্ক যুক্ত হয়েছে, এবং পরবর্তীতে গিয়ে ভারত বাংলাদেশের কাছ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়েছে। মানে এটাই স্বাভাবিক। যদি একটা ছোট রাষ্ট্রের পাশে যদি একটা বড় রাষ্ট্র থাকে, তাহলে সেই বড় রাষ্ট্র তার ব্যবসা বাণিজ্য বিভিন্ন বিষয় থেকে সে তার ছোট রাষ্ট্রকে সে করায়ত্ত করে। তো রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় নব্য সাম্রাজ্যবাদ। আগে যে সাম্রাজ্যবাদটা ছিল, আনোয়ার ভালো আছে, আনোয়ারও ভালো ছেলে। আনোয়ার প্রসঙ্গে গতকালকে বলেছিলাম, আবারও বলবো আমি। তো আপনার যে ভারত বাংলাদেশের যে সম্পর্ক, সেটা হচ্ছে বড় রাষ্ট্র ছোট রাষ্ট্র, ঠিক আছে? এটা আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়েও বড় রাষ্ট্র ছোট রাষ্ট্র। যেরকম বড় মাছ কি করে, বড় মাছ ছোট মাছকে গিলে ফেলায়। তো এই যে সাম্রাজ্যবাদ এবং নব্য সাম্রাজ্যবাদ, আগে সাম্রাজ্যবাদের বিষয়টা ছিল একটি দেশ আর একটি দেশকে দখল করত, ভূখণ্ড দখল করত। আর এই নব্য সাম্রাজ্যবাদের বিষয়টা হচ্ছে যে একটি রাষ্ট্র আর একটি রাষ্ট্রের সবকিছুই দখল করে, অর্থনীতি দখল করে, বিজনেস দখল করে, প্রযুক্তি দখল করে, এই যে বিষয়টা। তো ভারত এতদিন বাংলাদেশের সাথে এই সুবিধাগুলো পাচ্ছিল, 5 আগস্টের পরে পাচ্ছে না বলে আসলে মূলত এই সমস্যাটা তৈরি হয়েছে। তো আমাদের আবার কমেন্টসে ফিরে যেতে হবে। মোকাব্বার আলী ভাই, এখন আমাদের সামনে একটা সুবর্ণ সুযোগ, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল দলকে ভোট দিয়ে নির্বাচিত করুন। যে দলের ভিতরে গণতান্ত্রিক কাঠামো আছে, একমাত্র তারাই ক্ষমতা এলে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে ইনশাল্লাহ। আপনার কথাটি গুরুত্বপূর্ণ। তো যে গণতান্ত্রিক দল এটা আসলে কিভাবে আপনি চুজ করবেন, কিভাবে আপনি তাদের সাথে সম্পৃক্ত হবেন, এটা আপনাকে নিজের মাধ্যমে বিশ্লেষণ করে নিতে হবে, ঠিক আছে? এই জন্য আপনার দলকে সর্বাগ্রে প্রাধান্য দেওয়ার আগে দলের কার্যক্রমকে প্রাধান্য দিতে হবে। তাদের বিগত দিনে কার্যক্রম প্রাধান্য দিতে হবে, বর্তমান কার্যক্রম প্রাধান্য দিতে হবে, সামনের কার্যক্রম প্রাধান্য দিতে হবে। যদি এই প্রাধান্যটা যদি হয়, তাহলে প্রাধান্যটা দিয়ে তারপরে আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন দল গণতান্ত্রিক আর কোন দল গণতান্ত্রিক না। তবে আমরা বর্তমানে যে অবস্থা দেখছি, তাতে এক দলের শীর্ষস্থানের নেতা আর এক দলের শীর্ষস্থানের নেতাদের এই যে লড়াই, ঠিক আছে, এবং এই কথার লড়াই, অনেক সময় অপ্রাসঙ্গিক কথার লড়াই, অনেক সময় অপ্রাসঙ্গিক ভাষার কথার লড়াই, আসলে এগুলো কোনোটাই গণতন্ত্রের ধারার মধ্যে আসে না। গণতন্ত্র কোনটা? গণতন্ত্র হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগ জোট এক জায়গায় দাঁড়াবে, পাশাপাশি জনসভা করবে, শুনবে, সাধারণ মানুষ শুনবে, ঠিক আছে? এই যে গণতন্ত্র, সবার কথা বলার অধিকার আছে, এই যে গণতন্ত্র, সবার রাজনীতি করার অধিকার আছে, এই যে গণতন্ত্র মানে সাম্য, স্বাধীনতা। গণতন্ত্রটা আছে আসলে আপনাদের ইসলাম ধর্ম, যদি আমি হিন্দু তাই আপনাদের বললাম, ইসলাম ধর্মের মূলনীতি আছে সাম্য এবং স্বাধীনতা। এটা কিন্তু গণতন্ত্র, ঠিক আছে? এখানে সাম্য থাকবে, সবাই সমান। এই জন্য জাকাত প্রথা আছে, জাকাত প্রথা। ইসলাম সমাজে আপনি যদি ঠিকমতো জাকাত দেন, তাহলে ইসলাম সমাজে কিন্তু সাম্য থাকবে, সবাই কিন্তু সমান থাকবে। স্বাধীনতা, শান্তি, এই যে ইসলাম ধর্মের যে নীতি, গণতন্ত্র কিন্তু সেম নীতি, সেম। গণতন্ত্র কিন্তু সাম্য থাকতে হবে, গণতন্ত্রের স্বাধীনতা থাকতে হবে, গণতন্ত্রে সবাই সমান। গণতন্ত্রে কেউ বেশি অধিকার পাবে, কেউ কম অধিকার পাবে, এটা না। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা
গণতান্ত্রিক আইন ব্যবস্থা, এখানে সবাই সমান। তো আমাদেরকে আবারও ফিরে যেতে হচ্ছে কমেন্টসে। ছোট ভাই আনোয়ার, দাদা আমাদের একটা গ্রুপ 12 বাজার, আমাদের গ্রুপ রোজার মাসে একটি বিগ বাজেটের কাজ হাতে নিয়েছে, সবাই আমাদেরকে সহযোগিতা করবে। অবশ্যই সহযোগিতা করবে, কারণ ভালো কাজে আমাদের এলাকার প্রবাসীরা অনেকে আছে, প্রচুর আছে, শুধু প্রবাসী না, যারা দেশে থাকে তারা অনেকে আছে। আমি যখন 12 বাজারের প্রাচীন ঐতিহ্য রক্ষণে কাজ করেছি, তখন প্রচুর মানুষের সাথে আমি যোগাযোগ করেছি, প্রচুর মানুষের সাথে আমি দেখা করেছি। তো তাদের সাথে যোগাযোগ করে, তাদের সাথে দেখা করে, তাদের ভিতরে আমি গ্রামের প্রতি ভালোবাসা পেয়েছি, মন মানসিকতা পেয়েছি। তো তুমি যে প্ল্যাটফর্ম নিয়ে আসো আনোয়ার, এই প্ল্যাটফর্মটা তুমি যদি ধরে রাখতে পারো, তাহলে তুমি এমন মানুষদের তুমি অনেক পাবা। আর তোমার যে গ্রুপের নাম কি 12 বাজার মানবিক সহায়তা গ্রুপ, সবাই আমাদের পাশে থাকবেন এবং দোয়া করবেন। অবশ্যই যারা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, অবশ্যই সবাই পাশে থাকবে। তো অনেকক্ষণ হলো, 10টা 49 বাজে। তো আশা করি আগামী দিনে নতুন কোনো টপিকস নিয়ে আবার আমরা আলোচনা করব। তো আপনারা যুক্ত হবেন কমেন্টসে, আপনারা কমেন্টস করবেন, কমেন্টসের মাধ্যমেই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার প্রিয় ভাই জিল্লুর রহমান ভাই, সে আরেকটি কমেন্টস লিখছে, আমাকে তার কমেন্টসটি পড়তে হবে। আমি আপনার সাথে 2019 থেকে 2023 সালের শেষ পর্যন্ত আঞ্চলিকভাবে দুর্নীতিবাজ ও সন্ত্রাসী এবং মাদকের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছিলাম, যেখানে তদানীন্তন সরকারের ইশতেহার ছিল দুর্নীতি জিরো টলারেন্স ঘোষণা, কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের অসহযোগিতার কারণে বারবার প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয়েছে। আমি জানতে চাচ্ছি, সবার আগে বাংলাদেশ, আমরাই বাংলাদেশ, এই দুইটা ডক্ট্রিনের ভিতর কোন ডক্ট্রিনটা আমাদের দুর্নীতিবাজদের বিরুদ্ধে কাজ করতে সাহায্য করবে? এখন বিষয়টি হচ্ছে, প্রিয় বড় ভাই, আমার বড় ভাইয়ের কমেন্টসটা আপনারা দেখেন, পড়ে বড় ভাইকে আপনারা মতামত জানান। তো এখানে যে জিনিসটা আসছে সেটি হচ্ছে যে সবার আগে বাংলাদেশ, আমরাই বাংলাদেশ। আসলে এই যে সবার আগে বাংলাদেশ, আমরাই বাংলাদেশ, আমরা এখন আর স্লোগানে বিশ্বাসী না। আমরা ইতোপূর্বে দেখেছি সবাই দেশপ্রেমিক, সবাই দেশকে ভালোবাসে, তাদের উপরে দেশকে আর কেউ ভালোবাসে না। অথচ অধিকাংশেরই বিদেশি পাসপোর্ট আছে, বিদেশের ব্যাংক অ্যাকাউন্ট আছে, তারপরে বিদেশে ব্যবসা আছে, বিদেশে বাড়ি আছে, গাড়ি আছে, বিদেশে অনেক কিছু আছে, ঠিক আছে। তো আমরা মুখের কথা বিশ্বাসী না, প্রিয় বড় ভাই। তো আমরা দেখব আগামীতে যারা বাংলাদেশের নেতৃত্বে আসবেন, যারা ক্ষমতায় বসবেন, আমরাও দেখব যে আপনারা কতটুকু সবার আগে বাংলাদেশ, আমরাই বাংলাদেশ, এটা বাস্তবায়ন করতে পারেন। আপনারা যদি সবার আগে বাংলাদেশ, আমরাই বাংলাদেশ, এটা যদি বাস্তবায়ন করতে পারেন, তাহলে এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে, এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে। তো আমি আবার আশা করব আমার প্রিয় বড় ভাই জিল্লুর রহমান ভাই, যে আমরাই বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, এই যে বাংলাদেশ, এই যে মেড ইন বাংলাদেশ, এই মেড ইন বাংলাদেশ রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মী, সরকারি কর্মকর্তা, কর্মচারী, ব্যবসায়ী, শিল্পী, সাহিত্যিক, সবার মধ্যে মেড ইন বাংলাদেশ জাগ্রত হোক। মেড ইন বাংলাদেশ জাগ্রত হোক। মেড ইন বাংলাদেশ যদি জাগ্রত না হয়, তাহলে এই বাংলাদেশ কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না। প্রিয় বড় ভাই নিশাত, প্রিয় ছোট ভাই নিশাত, সে আসছে, খুব ভালো লাগে আমার ছোট ভাইকে। ছোট ভাই একটি প্রশ্ন করছে, একদম ঠিক। যখন অন্য দেশের নাগরিকধারীরা মানে স্লোগান দেয় সবার আগে বাংলাদেশ, হ্যাঁ এটাই তো অবশ্যই তা সন্দেহজনক, অবশ্যই। সেজন্য আমাদেরকে এখন নেতাদের কথাই আর না, নেতাদের কথা তো আমরা অনেক শুনেছি, নেতাদের কথা তো আর চিড়ে ভেসবে না, ঠিক আছে। তারা যে বক্তব্যগুলো এখন দিচ্ছে, নির্বাচনের পরে আমরা দেখব তাদের এই বক্তব্যটা কতটা তারা বাস্তবসম্মত করতে পারছে, ঠিক আছে। তাহলে আমাদের সাধারণ মানুষের সাপোর্ট থাকবে। আমরা কোনো দলকে সাপোর্ট করি না, মানে দলকে সাপোর্ট করি না বলতে অমন না,
আমরা দলে যে নীতি আদর্শ আছে সেই নীতি আদর্শটাকে আমরা ধারণ করি না, কিন্তু যে রাজনৈতিক দলই এই বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করবে আমরা তাদের সাথে আছি। আমাদের শ্রম, আমাদের মেধা আমরা শুধুমাত্র বাংলাদেশের জন্য ব্যয় করতে চাই। আমরা কোনো দলের জন্য ব্যয় করতে চাই না, আমরা কোনো গোষ্ঠীর জন্য ব্যয় করতে চাই না। আমাদের সবকিছু ব্যয় হবে আমাদের দেশের জন্য, আমাদের দেশের মানুষের জন্য, দেশের মাটির জন্য। তো আজ অনেকক্ষণ 10:53 বাজে। আশা করি আগামীকাল দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে। তো আগামীকাল যতক্ষণ পর্যন্ত দেখানো আছে সুস্থ সুন্দর থাকবেন, দেখা হবে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।